২৪-এর ১৬ই জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ, যিনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, তিনি পুলিশের গুলিতে নিহত হন। শিক্ষার্থীদের কোটা আন্দোলনে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের যে সড়ক রয়েছে রংপুর শহরের, সেই সড়কের উপরে পুলিশের সামনে তিনি দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন এবং সে সময় পুলিশের ছোড়া গুলিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরে তিনি মারা যান এবং এই ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বিচার শুরু করা হয় জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের। সেই মামলায় আবু সাইদের হত্যা মামলাটিও ট্রাইব্যুনাল বিচার শুরু করা হয় এবং তদন্ত শেষে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যে উপাচার্য আব্দুর রশিদ বাচ্চু এবং রংপুর মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ পুলিশ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং তৎকালীন যারা ওই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিলেন তাদের সহ ৩০ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। সেই বিচার ৫ মাস ২০ দিন শেষ করার পরে রায়ের জন্য দিন ধার্য করা হয় এবং এই মামলায় ৬ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। এর মধ্যে তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম তিনি গ্রেপ্তার রয়েছেন এবং তৎকালীন যে সহকারী রেজিস্ট্রার তিনি গ্রেপ্তার রয়েছেন এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ গ্রেপ্তার রয়েছেন এবং একজন সিকিউরিটি গার্ড তিনি গ্রেপ্তার রয়েছেন এবং দুইজন কনস্টেবল, একজন এসআই এবং একজন কনস্টেবল গ্রেপ্তার রয়েছেন। এসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এই মামলা গ্রেপ্তার রয়েছেন। এই ৬ জন গ্রেপ্তার রয়েছেন এবং এর মধ্যে ২৪ জন পলাতক রয়েছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মনিরুজ্জামান, উপপুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার এবং পুলিশের পরিদর্শক এবং তৎকালীন বেগম রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্প ইনচার্জ এসআই তিনিও এই মামলায় আসামি, তিনিও পলাতক রয়েছেন। পুলিশের এখানে ৮ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে ২ জন গ্রেপ্তার রয়েছেন, বাকি ৬ জন পলাতক রয়েছেন এবং এখানে ৪ জন শিক্ষককে আসামি করা হয়েছে, এর মধ্যে একজন শিক্ষক গ্রেপ্তার রয়েছেন। আর ছাত্রলীগের মধ্যে ১২ জনকে আসামি করা হয়েছে, এর মধ্যে একজন গ্রেপ্তার রয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী মিলিয়ে আসামি করা হয়েছে ১২ জনকে। এই ৩০ জন আসামির বিরুদ্ধে ২৫ জন আদালতে সাক্ষী দিয়েছেন, এর মধ্যে আবু সাইদের বাবাও সাক্ষী দিয়েছেন। আবু সাইদ হত্যা মামলাটিতে এই আদালতে বিচার পর্যন্ত এবং এই মামলার তদন্ত কার্যক্রম এবং মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত ৫ বার এর মামলার তদন্ত এই যে ময়না তদন্ত সেটি হয়েছে, অর্থাৎ তাকে হত্যার যে সুরহাতাল রিপোর্ট এবং তার যে ময়না তদন্ত সেটি হয়েছে এবং এই ময়না তদন্ত শুরুতে এটি গাফিলতি এবং এটির জালিয়াতি করার অভিযোগে বেগম রোকেয়া রংপুরের যে মেডিকেল কলেজ রয়েছে সেই কলেজের একজন ডাক্তার চন্দন, তাকে এই মামলার আসামি করা হয়েছে। তিনিও এই মামলার ৩০ নম্বর আসামি এবং তাকেও গ্রেপ্তার করা যায়নি, তিনি সাচিবের নেতা বলেও তার পরিচিতি রয়েছে। এবং আবু সাইদ হত্যা মামলাটি আলোচিত এ কারণেই যে তিনি জুলাইয়ের আন্দোলনে প্রথম নিহত হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এবং তার এই গুলি করার ভিডিও যে দৃশ্য সেটি ছড়িয়ে পড়ার পরে এই আন্দোলন দানা বাঁধে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারা প্রতিবাদ জানায়। এরপরে ধীরে ধীরে এই আন্দোলন রূপ নেয়, জনমানুষের আন্দোলনের রূপ নেয় এবং একটি পর্যায়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে ৫ আগস্টে। এরপরেই এই জুলাই এবং আগস্ট জুড়ে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর মধ্যে এখন পর্যন্ত ২৪টির বেশি মামলা ট্রাইব্যুনালে করা হয়েছে এবং এ পর্যন্ত ৩টি মামলার রায় হয়েছে। প্রথম মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, এই ৩ জন আসামি করে একটি মামলা করা হয়। সেই মামলায় আবু সাইদের এই বিষয়টি ছিল, অর্থাৎ আবু সাইদকে হত্যার হুকুম এবং উস্কানিদাতা, নির্দেশদাতা হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় এবং সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন তিনি রাজসাক্ষী হয়েছিলেন সেই মামলায়, তাকে এই কারণে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি এই মামলায় গ্রেফতার রয়েছেন। শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারা পলাতক রয়েছেন, তাদের অনুপস্থিতিতে এই মামলা চলছে। এছাড়া একাধিক গুমের মামলার বিচার চলছে ট্রাইব্যুনালে এবং চানখারপুলে ৬ জনকে হত্যার একটি মামলার রায় হয়েছে, সেই মামলায়ও কয়েকজনের ফাঁসি হয়েছে। বিশেষ করে ডিএমপির যে তৎকালীন কমিশনার ছিলেন হাবিবুর রহমান, যিনি পলাতক রয়েছেন এবং তৎকালীন রমনা বিভাগের যে উপকমিশনার ছিলেন তিনিও এই চানখারপুলের মামলার মৃত্যুদণ্ড হয়েছে এবং চানখারপুলের মামলায় যারা গ্রেপ্তার রয়েছেন তাদের কয়েকজনের যে সাজা হয়েছে সেটি বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে। এছাড়া
আরেকটি আলোচিত মামলাও রয়েছিল ঢাকা রদুরের আশুলিয়া থানায় 6 জনকে পুড়িয়ে এবং একজনকে গুলি করে হত্যা করা হয়। 7 জনকে হত্যা মামলায় একটি মামলার রায় হয়েছে ট্রাইব্যুনাল 2 থেকে। সেই মামলায় কয়েকজনের ফাঁসির দণ্ড হয়েছে। বিশেষ করে সাভার অঞ্চলের যে তৎকালীন এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন সাইফুল ইসলাম, যিনি পলাতক রয়েছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া এই মামলায় যে পুলিশ কর্মকর্তা যারা পলাতক রয়েছেন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই 3টি মামলার রায় এই জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী যে অপরাধের অভিযোগে বিচার শুরু করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেটি এখনও চলছে, চলমান রয়েছে। সেই মামলার 3টি রায়ের পর আজকে হবে 4র্থ মামলার রায়। আবু সাঈদ একজন ব্যক্তি যিনি এই মামলায় নিহত হয়েছেন এবং এই একজন নিহত ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক আসামি হচ্ছে ট্রাইব্যুনালের যতগুলো মামলা হয়েছে এ পর্যন্ত, এর মধ্যে সবচেয়ে বেশি আসামি হয়েছে আবু সাঈদের মামলা এবং এই পর্যন্ত 30 জন আসামি করা হয়েছে এই মামলায়। এবং এই মামলায় পলাতক রয়েছে 24 জন, মাত্র 6 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাদের মধ্যে যারা বিভিন্ন সময় র্যাবের দায়িত্ব পালন করেছেন, যারা ডিজিএফআই অর্থাৎ প্রতিরক্ষা বাহিনীর যে গোয়েন্দা সংস্থা রয়েছে ডিজিএফআইতে যারা দায়িত্ব পালন করেছেন, তাদের বিরুদ্ধে গুমের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে। এবং চট্টগ্রাম অঞ্চলের সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হক চৌধুরী, নওফেল, সিটি মেয়র আজম নাসির, রেজাউল করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে এই চলতি সপ্তাহে একটি অভিযোগ দেওয়া হয়েছে। 22 জনের বিরুদ্ধে, এর মধ্যে 18 জন পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া সাবেক মেয়র ফজলুর তাপস এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপুমণি সহ যারা রয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে এই আদালতে মামলা চলছে, এই ট্রাইব্যুনালে বিচার চলছে। এছাড়া রাশেদ খান মেনন, যিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং আওয়ামী লীগ জোট সরকারের মন্ত্রী ছিলেন, এছাড়া জাসদের হাসানুল হক ইনু, তিনিও এই মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে বিচার চলছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং সাবেক মন্ত্রী আনিসুল হক, তার বিরুদ্ধেও মামলা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বেসরকারি খাতের যে উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান, তার বিরুদ্ধেও এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছে। অর্থাৎ শেখ হাসিনা সহ তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। কারো বিরুদ্ধে দণ্ড হয়েছে, কারো বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। সব কিছু মিলে এই আবু সাঈদের হত্যা মামলাটি আলোচিত একটি মামলা এবং এটি ঢাকার বাইরের একটি মামলা। এর আগে যে 3টি মামলা রায় হয়েছে এর মধ্যে চানখার বলে একটি মামলা, ঢাকা রদুরের আশুলিয়ার একটি মামলা। এবং আবু সাঈদের মামলার এই পর্যন্ত যে সাক্ষী দিয়েছেন তার মধ্যে আবু সাঈদের বাবাও সাক্ষী দিয়েছেন। তিনিও সাক্ষী দিয়ে এখানে তার ছেলের সাথে, এই খুনের সাথে যারা জড়িত, তার ছেলেকে যারা হত্যা করেছে, তিনি তাদের বিচার চেয়েছেন ট্রাইব্যুনালের কাছে। এছাড়া যারা আবু সাঈদকে সেদিন এই সড়ক থেকে ধরে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে, যারা আবু সাঈদকে সেখান থেকে তুলে নিয়ে উদ্ধার করেছিলেন, তাদের মধ্যেও অনেকে এই মামলায় সাক্ষী দিয়েছেন। এবং আবু সাঈদের 3 ভাই, তারা এই রায় পর্যবেক্ষণ করার জন্য, রায় শোনার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা এই ইতিমধ্যেই ট্রাইব্যুনাল উপস্থিত হয়েছেন। তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে তাদের দাবি হচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং তাদের যে আসামি রয়েছে অনেকেই তাদের প্রত্যাশিত যে আসামি এবং তারা যে আসামির নাম দিয়েছিলেন সেই আসামির নাম বাদ পড়েছে বলে একটি অভিযোগ তারা করেছেন। অনেক সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়নি, এরকম একটি অভিযোগ তারা আগেও করেছিলেন, আজকেও তারা এটি করেছেন। তারা এই বিষয়গুলো পরবর্তীতে হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আলাপ আলোচনা করে পদক্ষেপগুলো নেবেন। সব কিছু মিলে আবু সাঈদের মামলাটি ট্রাইব্যুনালের 4 নম্বর মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর দ্বিতীয় রায় এটি। এর আগে এই ট্রাইব্যুনাল একটি রায় দিয়েছে এবং এটি দ্বিতীয় রায়। এবং শেখ হাসিনা সরকার পতনের পর যে মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো হয়েছিল তার মধ্যে 4 নম্বর মামলার রায় হচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের আমলে হয়েছে 3টি মামলার রায়। সব কিছু মিলে আবু সাঈদের মামলার রায়ে কী ধরনের দণ্ড আসে, কার বিরুদ্ধে কী ধরনের সাজা ঘোষণা করা হয় সেটির জন্য আমরা অপেক্ষা করছি। ইতিমধ্যে এটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সম্প্রচার করা হবে, সরাসরি রায়টি সম্প্রচার করা হবে এবং বিটিভির যারা এখানে কর্তৃপক্ষ রয়েছেন তারাও এসেছেন এবং তারাও যে আনুষঙ্গিক তাদের যে প্রস্তুতি সেটিও তারা সম্পন্ন করেছেন। এবং প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্যান্য মামলার মতো এই মামলাটিও সরাসরি বিটিভিতে সম্প্রচার করা হবে এবং এই রায়ের মধ্য দিয়ে
আবু সাইদ হত্যা মামলার ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ হয়ে যাবে এবং এই রায়ে অধ্যাপক যিনি ভিসি রয়েছেন অধ্যাপক আব্দুর রশিদ বাচ্চু তিনি সহ পুলিশের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন, ছাত্রলীগের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন এই মামলার আসামি, তাদের কি শাস্তি আসে, কী ধরনের দণ্ড তাদের জন্য ঘোষণা করা হয় সেজন্য আমরা অপেক্ষা করছি। হয়তো আর কিছু সময় পরেই ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করবে। ওকে, ঠিক আছে।